আসসালামু আলাইকুম। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মধ্যকার যে দ্বন্দ্ব সেটি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। এবং যেহেতু আরটি রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম, সেই হিসেবে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে সাম্প্রতিক সময়ের যে তুমুল আলোচিত ইস্যু করিডর, সেই সম্পর্কে তাদের মনোভাবে নানান ধরনের ইঙ্গিত আমরা পেতে পারি। এখন আরটি যে রিপোর্টটি করেছে সেটিকে রেফারেন্স হিসেবে নিয়েছে, আবার মানে যেটিকে কেন্দ্র করে করেছে প্রধান উপদেষ্টার যে অফিসিয়াল এক্স হ্যান্ডেল, সেখানে একদিন আগে একটি পোস্ট করা হয়েছে সেনা প্রধান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যকার যে দ্বন্দ্ব সেই সম্পর্কে দোষারোপ করা হয়েছে সম্পূর্ণভাবে ভারতীয় গণমাধ্যমকে। এক্স হ্যান্ডেলের এই দাবিটি কতখানি যৌক্তিক সে বিষয়ে খণ্ডন করব। তার আগে সেখানে কি বলা হয়েছে, আরটি যেটি তুলে ধরেছে সে সম্পর্কে আপনাদেরকে একটু সংক্ষেপে বলি। এক্স হ্যান্ডেলে দাবি করা হচ্ছে, প্রধান উপদেষ্টার এক্স হ্যান্ডেলে বলা হচ্ছে যে সম্প্রতি বেশ কয়েকটি ভারতীয় মূলধারা সংবাদ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে জড়িত করে ক্রমাগত মিথ্যা এবং বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। যেখানে অভিযোগ করা হচ্ছে, মানে এই গণমাধ্যমগুলোতে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে অপসারণের জন্য সব ধরনের চেষ্টা করে যাচ্ছেন। ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ করার জন্য সেনাপ্রধান সাংবিধানিক ফাঁকফোকর বিবেচনা করছেন। এসব রিপোর্ট এবং নিবন্ধে দাবি করা হয়েছে যে যদি ইউনূসের কাছ থেকে ক্ষমতা হস্তান্তর ব্যর্থ হয়, তাহলে সেনাপ্রধান বাংলাদেশের রাজনীতিতে একটি নরম দখলের জন্য চাপ দিতে পারেন, যার ফলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে জরুরি অবস্থা ঘোষণা, অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেওয়া এবং নির্বাচন দ্রুত করার জন্য চাপ দেওয়া হতে পারে। এগুলো ভারতীয় গণমাধ্যমে উল্লেখ করা হচ্ছে, সেটি প্রধান উপদেষ্টা এক্স হ্যান্ডেলে তুলে ধরা হয়েছে। এখন এইগুলোকে সামনে নিয়ে এসে আরটি যেটা বলছে রাশিয়ার গণমাধ্যম, যে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতীয় গণমাধ্যমকে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে অভিযুক্ত করলেও তার এবং সেনাবাহিনীর মধ্যে যে ক্রমবর্ধমান বিভেদ, সেই সাথে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্রমবর্ধমান বিভেদ সম্পর্কে নানান গুঞ্জন বাংলাদেশি গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে প্রতিনিয়ত প্রকাশ হচ্ছে। আরটি কিন্তু তাদের মন্তব্যটি জানিয়ে দিল এবং প্রতিবেদনগুলো ইঙ্গিত দিচ্ছে যে নির্বাচন অনুষ্ঠান করতে বিলম্ব সৃষ্টি হলে অসন্তোষ বাড়বে। ডক্টর ইউনূস বারবার বলছেন যে 2026 সালের জুনের মধ্যে নির্বাচন হবে, কিন্তু সেগুলোতে কেউ আস্থা রাখতে পারছেন না। গত সপ্তাহে অন্তর্বর্তীকালীন প্রশাসনের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। জেনারেল ওয়াকার ঢাকা সেনানিবাসে একটি উচ্চ পর্যায়ের সভাতে বলেছেন যে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন, এটি কেবলমাত্র একটি নির্বাচিত সরকারের মাধ্যমে সম্ভব, কোনো অনির্বাচিত সরকারের কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না। এবং করিডোর ইস্যুতে যেটি তিনি মন্তব্য করেছেন সে বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে যে কোনো অবস্থায় করিডোর নয় এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে সেনাবাহিনী কোনো ধরনের কোনো আপোষ করবে না। এই বিষয়গুলো আরটি তুলে ধরেছে। এখন প্রধান উপদেষ্টার এক্স হ্যান্ডেলে যেটি দাবি করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনাবাহিনীর মধ্যকার যে দূরত্ব বা দ্বন্দ্ব, সেই জন্য ভারতীয় গণমাধ্যমগুলো দায়ী। প্রথমেই বলেনি এ কথা সত্য, ভারতের বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন সংবাদ মাধ্যম চূড়ান্ত পর্যায়ে কোনো কোনো ক্ষেত্রে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, গুজব ছড়াচ্ছে, অপতথ্য ছড়াচ্ছে। অবশ্যই আমরা এর সঙ্গে একমত এবং আমি নিজেও অনেকবার এই প্রসঙ্গে বলেছি। কিন্তু সরকারের দায়িত্বশীল পর্যায়ের ব্যক্তিরা সেনাবাহিনী সম্পর্কে ক্রমাগতভাবে যে বিদ্বেষ ছড়াচ্ছেন, আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন, সেগুলো তো মিথ্যা, প্রশ্ন ওঠে। সেগুলো সম্পর্কে তো আমরা জানি। তাহলে এই যে একটা স্পর্শকাতর প্রতিষ্ঠান সেনাবাহিনী এবং সরকারের মধ্যকার যে দ্বন্দ্ব সৃষ্টি করা, তার জন্য কি শুধু ভারতীয় গণমাধ্যম দায়ী? আপনারা সব জানেন, আমি শুধু একটু মনে করিয়ে দিই। আসিম মাহমুদ সজীব ভুইয়া গত কয়েকদিন আগে একটি বাংলাদেশের টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে বললেন যে সেনাপ্রধান তিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিছুতেই মেনে নিতে পারছিলেন না। তার নামে একাধিক মামলা রয়েছে, কিভাবে মামলায় অভিযুক্ত একজন ব্যক্তি বাংলাদেশের সরকার প্রধান, সেসব কথা তিনি বলেছেন নাকি, এটি আসিম মাহমুদ সজীব ভুইয়া বলেছেন। এবং সেই জায়গা থেকে তিনি যখন পারলেন না এটি আটকাতে, তখন বুকে পাথর বেঁধে বিষয়টি মেনে নেওয়ার
চেষ্টা করেছেন এবং চেষ্টা করে যাচ্ছেন। এই যে সন্দেহের দানা তৈরি করা, সন্দেহের বীজ বপন করা, কারা করছে এটি? তারপর সেনাপ্রধান সম্পর্কে তো জাতীয় নাগরিক কমিটির নেতারা হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে সার্জিস আলমরা যেই হুঙ্কার হুঁশিয়ারি দিয়ে আসছে, সেগুলো আমরা জানি, নতুন করে বলার কোনো প্রয়োজন নেই। মাহফুজ আলম, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ ক্রমাগত ভাবে তাদের ফেসবুক স্ট্যাটাসে যেভাবে মন্তব্য করছেন, উত্তর পাড়া উল্লেখ করে বিভিন্নভাবে সতর্ক করে দিচ্ছেন, সেগুলো আমরা জানি। যেদিন সেনাপ্রধান বক্তব্য দিলেন 21শে মে অফিসার্স অ্যাড্রেসে, সেই বিষয়ে সরকারের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব তিনিও সেনাবাহিনীকে রাজনীতিতে নাক গলাতে আহ্বান জানালেন, এক ধরনের সতর্কতা জারি করলেন। সেনাবাহিনী রাজনীতিতে আসতে চায় না, সেনাপ্রধান স্পষ্টভাবে অনেকবার উল্লেখ করেছেন। কিন্তু অবশ্যই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে তাদের একটি বড় রোল প্লে করা হোক, এটি সবাই চায়। যাই হোক, নাসিরউদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক কমিটির অন্যতম নেতা, সম্ভবত সিনিয়র যুগ্ম আহ্বায়ক, তিনি তো গত বুধবারও একটি অনুষ্ঠানে বললেন, কি বললেন? ভয়ঙ্কর অবমাননা সূচক বক্তব্য। সেনাবাহিনী ক্যান্টনমেন্টেই থাকুক, আমরা সবাই চাই সেনাবাহিনী ক্যান্টনমেন্টেই থাকুক, কিন্তু বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক পথে সেনাবাহিনী বাধা সৃষ্টি করছে। গত 15 বছরে ক্যান্টনমেন্টের রাস্তা প্রশস্ত হয়েছে, বড় বড় দালান উঠেছে, কিন্তু তাদের কাছে কোনো অস্ত্র দেখিনি। তাদের পেটগুলো অনেক বড় হয়েছে, বসে বসে থাকার কারণে তাদের পেটগুলো অনেক বড় হয়েছে, তাদেরকে কখনো মার্চ করতে দেখিনি। এই যে মন্তব্যগুলো, বিভেদ, দ্বন্দ্ব, সন্দেহ, সংশয় কারা সৃষ্টি করছে? যাই হোক, আরেকটি করিডোর ইস্যুতে পরবর্তী যে মন্তব্য করছে, কাউকে স্পেসিফিক রেফারেন্স না দিয়ে শুধু একটু বলার চেষ্টা করছে যে করিডোর ইস্যুতে মিয়ানমারের রাখাইনে যদি বাংলাদেশ করিডোর দেয়, সেক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। অতএব অনেক আগে থেকেই বলে আসছি, এই ধরনের কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া হলে রাশিয়া, চীন, ভারত বসে থাকবে না। চীনের নানান ধরনের প্রতিক্রিয়া আমরা জানতে পারছি, ভারত তো রয়েছেই। রাশিয়ার গণমাধ্যমে সম্ভবত এইভাবে রিপোর্ট এই প্রথম করা হলে, এর আগে কম বেশি হতে পারে, কিন্তু মোটামুটি অনেক বিষয় খুব সংক্ষিপ্ত আকারে এই রিপোর্টে বোঝানোর চেষ্টা করা হয়েছে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের সালাম, প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আলাপের বিষয় বাংলাদেশ নয় কিংবা দক্ষিণ এশিয়া নয়, চলুন একটু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঘুরে আসা যাক। বাংলাদেশ নিয়ে আলাপ করতে করতে আমরা বোর হয়ে যাচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্র মানে বিশ্বের নীতি নির্ধারক, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনে তোলপাড় শুরু হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সবচেয়ে আলোচিত ব্যক্তিটির নাম কি বলুন তো? বলতে পারবেন এক বাক্যে? আমি বলছি, টেসলা এবং এক্স প্রধান মার্কিন ধনকুবের মানে বিশ্ব ধনকুবের ইলন মাস্ক। সবচেয়ে আলোচনার জন্ম দিয়েছিল ট্রাম্প প্রশাসনে ইলন মাস্কের যুক্ত হওয়াটা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, পঞ্চম মাসে এসে 5 মাস পূর্ণ করতে পারলেন না। বুধবার ইলন মাস্ক ট্রাম্প প্রশাসন থেকে বিদায় নিলেন, বিদায় নিতে বাধ্য হলেন। আসলে কারণটা কি? ডোনাল্ড ট্রাম্পের সাথে কি দ্বন্দ্বে জড়িয়ে গিয়েছিলেন? যে ইলন মাস্কের জন্য ট্রাম্প প্রশাসন একটা আলাদা দপ্তরই তৈরি করলো, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডজ, সেই দপ্তরের কর্ণধার বিদায় নিলেন হঠাৎ করে। সারা বিশ্বে তোলপাড় পড়ে গেছে। কেউ কেউ বলছেন, বিশেষ করে যারা ইলন মাস্ক পন্থী, তারা বলছেন যে ইলন মাস্ক তার ব্যবসায় মনোনিবেশ করবার জন্য, মনোযোগ দেবার জন্য সরকারি কাজ থেকে বিদায় নিয়েছেন। কিন্তু আবার কোন কোন বিশ্লেষক বলছেন যে সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্প জনকল্যাণমূলক কাজের সার্বিক সংস্কারের লক্ষ্যে একটি বিল সই করেন। এই বিলকে বড় এবং সুন্দর বলে আখ্যা করেন ট্রাম্প, কিন্তু প্রকাশ্যেই এই বিলের বিরোধিতা করেন মাস্ক। হোয়াইট হাউজের কর্তারা দাবি করেছিলেন ট্রাম্প এই বিলে স্বাক্ষর করায় বহু টাকা বাঁচবে। মাস্ক অবশ্য দাবি করেছিলেন এর ফলে রাজকোষ ঘাটতি আরো বাড়বে
এবং তার নিয়ন্ত্রণাধীন দপ্তরের অর্থাৎ ডজের কাজ বাধাপ্রাপ্ত হবে। মাস্কের প্রকাশ্য সমালোচনার পরেই ট্রাম্প বিলটি পুনর্বিবেচনা করার কথা জানিয়েছিলেন। বিল নিয়ে এই মতান্তরের জেরেই মাস্ক ট্রাম্প প্রশাসন থেকে বিদায় নিলেন কি তা স্পষ্ট নয়। মাস্ক অবশ্য বিদায় বেলাতেও ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন এবং সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, অপ্রয়োজনীয় খরচ কমানোর সুযোগ নেওয়ার জন্য আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাই। সম্প্রতি টেসলার একটি বৈঠকে যোগ দিয়েও মাস্ক ট্রাম্প প্রশাসন থেকে অব্যাহতি নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন, জানিয়েছিলেন তার দপ্তরের নির্ধারিত কাজ শেষ, তাই মে মাসেই পদত্যাগ করতে চান তিনি। অর্থাৎ মে মাসের 3 দিন বাকি থাকতেই 28 মে বুধবার ট্রাম্প প্রশাসন থেকে বিদায় নিলেন ইলন মাস্ক। ইলন মাস্ক টেসলার বৈঠকে বলেছিলেন যে তিনি যে কাজে এসেছিলেন সেই কাজ শেষ হয়ে গেছে, এজন্য তিনি বিদায় নিচ্ছেন। আসলে কি তেমনটাই? তিনি কি কোনো বিশেষ এজেন্ডা নিয়ে এসেছিলেন এবং সেই এজেন্ডা বাস্তবায়ন হয়ে গেছে, এখন বিদায় নিচ্ছেন? হতে পারে, আবার নাও হতে পারে। ট্রাম্পের সাথে, ডোনাল্ড ট্রাম্পের সাথে দ্বন্দ্বে জড়িয়ে যেতে পারে শুধুমাত্র এই যে খরচ কমানোর একটি বিলই নয়, আরো নানা ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন দ্বন্দ্বের তৈরি করেছে সারা বিশ্বব্যাপী। ডোনাল্ড ট্রাম্প 22 জানুয়ারি দায়িত্বভার গ্রহণ করেছেন। আজকে আমরা মে মাসের শেষে কথা বলছি। এই পঞ্চম মাসে, 5 মাস এখনো পূর্ণ হয়নি, এই পঞ্চম মাসেই ডোনাল্ড ট্রাম্প পৃথিবীব্যাপী একটি তোলপাড় তৈরি করেছেন। বিশেষ করে শুল্ক যুদ্ধ নিয়ে সারা পৃথিবীকে ডোনাল্ড ট্রাম্প নাস্তানাবুদ করে ছাড়ছেন। দেখুন, টেসলা প্রধান বা এক্স প্রধান ইলন মাস্ক যে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত, তার জন্য একটা আলাদা দপ্তর তৈরি করা হয়েছিল, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডজ। এই ডজ কিন্তু এই কয়েক মাসে এসে বেশ অনেকগুলো কর্মকাণ্ড করেছে। সারা পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দান, অনুদান ইত্যাদি বিভিন্ন ছিল। আমি সবচেয়ে বড় উদাহরণের কথা বলবো ইউএসএআইডি বন্ধের পেছনে ইলন মাস্কের এই দপ্তরের ভূমিকা ছিল। এই যে জাতিসংঘের বিভিন্ন সংস্থা থেকে বেরিয়ে গেছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতো এত বড় অর্গানাইজেশন থেকে সারা পৃথিবীব্যাপী যে স্বাস্থ্য সেবা দেয়, সেই স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বেরিয়ে গেছে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বেরিয়ে গেছে খরচ কমানোর অজুহাতে। আসলে ট্রাম্প প্রশাসনের সাথে ইলন মাস্কের হয় টানাপোড়েন। আসলে কি কারণে তিনি বেরিয়ে গেলেন কেউ সুস্পষ্ট করে না বললেও কেউ বলছেন তিনি ব্যবসায় মনোনিবেশ করবেন, কেউ বলছেন তার এজেন্ডা বাস্তবায়ন হয়ে গেছে। ইলন মাস্কের বিদায়টিকে যেভাবেই বিশ্লেষণ করা হোক না কেন, আমি আমার বিশ্লেষণ থেকে দুটো কথা বলতে চাই। সেটি হচ্ছে, সবার আগে সবার উপরে ইলন মাস্কের পরিচয় হচ্ছেন তিনি একজন ব্যবসায়ী। মার্কিন প্রশাসনের কর্ণধারের চেয়েও দিন শেষে তার সবচেয়ে বড় পরিচয় তিনি ব্যবসায়ী। এই যে বর্তমানে যে মার্কিন অগ্রাসী ভূমিকা, এই অগ্রাসী ভূমিকার কারণে সারা পৃথিবীব্যাপী ইতিমধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে। এই তোলপাড়, এটি হচ্ছে নেগেটিভ তোলপাড়। এই নেগেটিভ তোলপাড় থেকে ইলন মাস্ক যেহেতু একজন বৈশ্বিক ব্যবসায়ী, আপনারা ইতিমধ্যে বাংলাদেশেও তার ব্যবসার প্রভাবের কথা খেয়াল করেছেন। ইলন মাস্কের স্টারলিংকের যাত্রা শুরু করেছে বাংলাদেশে। ঠিক এমনি সারা পৃথিবীব্যাপী ইলন মাস্কের ব্যবসা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি মানুষের বিরূপ ধারণা কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি মানুষ ক্ষুব্ধ হওয়া থেকে ইলন মাস্ক আশঙ্কা করছেন যে তার ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। সরকারের অংশ ইলন মাস্ক থাকার কারণে তার ব্যবসা বাধাগ্রস্ত হতে পারে। এই আশঙ্কা থেকে যারা বলছেন যে ইলন মাস্ক আসলে ব্যবসায় মনোনিবেশ করবেন, এটাই সত্য এবং এটাই সঠিক বলে আমার কাছে মনে হয়। এজন্য যে মার্কিন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অগ্রাসী মনোভাবের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি সারা পৃথিবীব্যাপী পৃথিবীর মানুষের একটা বিরূপ ধারণা তৈরি হবে এবং এই বিরূপ ধারণার প্রভাব যেন ইলন মাস্কের ব্যবসায় না পড়ে, এবং সেই জায়গা থেকে ইলন মাস্ক প্রশাসন থেকে সরে এসেছেন এবং সারা পৃথিবীব্যাপী একটি বার্তা দেওয়া যে মার্কিন যুক্তরাষ্ট্র যে অগ্রাসী ভূমিকা নিচ্ছে সারা পৃথিবীব্যাপী, আমি ইলন মাস্ক, আমি টেসলা প্রধান বা এক্স এর কর্ণধার, আমি মার্কিন প্রশাসনের সাথে নেই। প্রতিবাদ স্বরূপ আমি সরে এসেছি, তোমরা আমাকে ত্যাগ করো না, তোমরা আমাকে রাখো। এই কারণেই ইলন মাস্ক
মার্কিন প্রশাসন থেকে সরে এলেন বলেই মনে হয়। যে কারণেই হোক, ইলন মাস্ক বেরিয়ে যাওয়া, ইলন মাস্ক ট্রাম্প প্রশাসনে অন্তর্ভুক্ত হওয়াটা যেমনটা আলোচিত ছিল, ঠিক তেমনি তিনি বেরিয়ে যাওয়াটাও কিন্তু পৃথিবীব্যাপী আলোচনার ঝড় উঠে গেছে ইতিমধ্যে। তিনি কেন ঢুকলেন বা কেন বেরিয়ে গেলেন, এগুলো সময়ই ভালো বলতে পারবে যে ইলন মাস্ক কেন ট্রাম্প প্রশাসন থেকে বিদায় নিলেন। আমরা সময়ের কাছে ছেড়ে দিতে চাই। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন।